সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বহুব্রীহি উপন্যাসটির 14 পর্ব। আমি ওয়ারা করিম। সাথে থাকুন। 3 তারিখটা মনসুরের জন্যে খুব শুভ। মিলির সঙ্গে তার দেখা হয়েছিল 3 তারিখে। প্রথম যেদিন মিলি তাকে ডাক্তার হিসেবে তাদের বাড়িতে ডাকে, ওই দিনও ছিল 3 তারিখ। নিউমেরোলজি এই সংখ্যাটি সম্পর্কে কি বলে সে জানে না, তবে কিছু নিশ্চয়ই বলে। আজ হচ্ছে 3 তারিখ। সকাল থেকেই মনসুরের মনে হচ্ছিল আজ তার জীবনে বড় কোনো ঘটনা ঘটবে। সকালে দাঁত মাজতে মাজতে লক্ষ্য করল 2টা শালিক কিচিরমিচির করছে। খুবই শুভ লক্ষণ। 2 শালিক মানেই হচ্ছে আনন্দ। আনন্দময় কিছু আজ ঘটবেই। দিনটাও চমৎকার। আকাশ ঘন নীল, বাতাসও কেমন জানি মধুর। মনসুর নাস্তা খেয়েই মিলিদের বাড়িতে রওনা হলো। সাত সকালে ওই বাড়িতে উপস্থিত হবার জন্যে কোনো একটা অজুহাত দরকার। সেই অজুহাতও তৈরি করা হয়েছে। মনসুর গিয়ে বলবে কয়েকদিনের জন্যে দেশের বাড়িতে যাবার আগে দেখা করতে এলাম ইত্যাদি। নিরিবিলি বাড়ির গেট খুলে ভেতরে ঢোকার সময়ও আরেকটি সুলক্ষণ দেখা গেল। আবারও 2টি শালিক। আনন্দে মনসুরের বুক ঢিপঢিপ করতে লাগলো। সে মনস্থির করে ফেলল যে করেই হোক মিলিকে সেই বিশেষ বাক্যটি আজ সে বলবে। দরকার হলে চোখ বন্ধ করে বলবে, আমি তোমাকে ভালোবাসি। তবে বলার আগে দেখে নিতে হবে কথাগুলি মিলিকেই বলা হচ্ছে, অন্য কাউকে না, রং নাম্বার না হয়ে যায়। সোভান সাহেব বারান্দায় ইজি চেয়ারে শুয়ে তামাক টানছিলেন। ডাক্তারকে দেখে হাসি মুখে বললেন, কেমন আছো ডাক্তার? স্যার, ভালো আছি। অনেকদিন এদিকে আসো না? খুব ব্যস্ত থাকি, আসা হয়ে ওঠে না। তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, বসো এখানে। মনসুর বসল। তার বুক ধকধক করছে। কি সেই জরুরি কথা? প্রবন্ধ পড়ে শোনাবেন না তো? এছাড়া আর কি জরুরি বিষয় থাকতে পারে? আজও যদি প্রবন্ধ শুনতে হয় তাহলে সাড়ে সর্বনাশ। শালিক 2টি এখনো ঘুরছে, লক্ষণ শুভ। একটি যদি উড়ে চলে যায় তাহলেই বুঝতে হবে প্রবন্ধ শুনতে হবে। এখনো উড়ছে না। ডাক্তার? জি স্যার। তোমাকে আমি যে অত্যন্ত স্নেহ করি তাকে তুমি জানো? মনসুরের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। কথাবার্তা কোন দিকে এগুচ্ছে সে বুঝতে পারছে না। তার তৃষ্ণা বোধ হচ্ছে। আমি চাই একটি মেয়ের সঙ্গে তোমার বিয়ে হোক। ভালো একটি মেয়ে। সুখী হবার জন্যে ভালো একটি মেয়ের পাশে থাকা দরকার। মনসুরের হৃৎপিণ্ড লাফাচ্ছে। কি পরম সৌভাগ্য! স্বপ্ন না তো আবার? না, স্বপ্ন বোধ হয় না। স্বপ্নে ঘ্রাণ পাওয়া যায় না। এই তো তামাকের কড়া গন্ধ পাওয়া যাচ্ছে। আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। বলতে পারি তো? অবশ্যই পারেন, অবশ্যই। প্রস্তাবটি তোমার কাছে গ্রহণযোগ্য হবে বলেই আমি মনে করি, কারণ আমি শুনেছি মেয়েটিকে তুমি পছন্দ করো। এইসব ক্ষেত্রে চুপ থাকাই বাঞ্ছনীয়। মনসুর তা পারল না। মনের উত্তেজনায় বলে ফেলল, স্যার, আপনি ঠিকই শুনেছেন। বিয়ের ব্যাপারে তোমার তাহলে আপত্তি নেই? জি না স্যার। এদেশের ছেলেদের একটি প্রবণতা হচ্ছে বিয়ের পর স্ত্রীকে অবহেলা করা। আশা করি তুমি তা করবে না। অবশ্যই না। স্ত্রীর পড়াশোনার দিকটিও দেখবে, যেন তাকে পড়াশোনা ছাড়তে না হয়। কোনোদিন ছাড়তে হবে না স্যার। তোমার কথায় খুশি হলাম। তুমি বসো, আমি এমদাদ সাহেবকে খবরটা দেই। ভদ্রলোক খুশি হবেন। নাতনিকে নিয়ে খুব সমস্যায় পড়েছিলেন। মেয়েটি ভালো, তুমি সুখী হবে। মনসুরের মুখ থেকে কু কু জাতীয় একটা শব্দ হলো।
আদি মানুষ গাছের ডালে বসে এরকম শব্দেই মনের ভাব প্রকাশ করত। প্রাথমিক ধাক্কাটা এই শব্দের উপর দিয়েই গেল। তারপর খুব ঘাম হতে লাগলো। সোবহান সাহেব দ্বিতীয়বার বললেন, তুমি বসো, আমি সংবাদটা এমদাদ সাহেবকে দিয়ে আসি, উনি খুব খুশি হবেন। মনসুর কিছু বলল না। তার ইচ্ছা করলো ছুটে পালিয়ে যেতে, তাও সে পারছে না। মনে হচ্ছে পেরেক দিয়ে কেউ তাকে চেয়ারের সঙ্গে গেঁথে ফেলেছে। ডাক্তার পুতুলকে বিয়ে করতে রাজি হয়েছে এই সংবাদ মিলি শুনল এমদাদ সাহেবের কাছে। ডাক্তারকে সে চিঠি লিখে এসেছিল। গাধা ডাক্তার কি চিঠি পড়েনি? মিলি তীক্ষ্ণ কণ্ঠে বলল, ডাক্তার রাজি হয়েছে। 16 আনার উপরে 2 আনা, 18 আনা রাজি। কি বলছেন আপনি? সত্যি কথা বলতেছি ভইন। আজ হইল মঙ্গলবার, সত্য দিবস। সত্য দিবসে মিথ্যা বলি কেমনে? হ্যাঁ, এখন তুমি ভইন পুতুলরে একটু সাজায় দাও। এখন সাজিয়ে দিতে হবে কেন? ডাক্তার বৈশা আছে, পুতুলরে নিয়ে একটু ঘোরাফেরা করবে, এই একটু রং ঢং আর কি, এতে দোষের কিছু নাই। 2 দিন পরে বিবাহ। বিবাহ না হইলে অন্য কথা ছিল। ভইন, একটা ভালো দেখা শাড়ি পরায়ে দাও, লাল রঙে পুতুলরে মানায় ভালো। ডাক্তার যতটা হতভম্ব হয়েছিল, মিলি তার চেয়ে বেশি হতভম্ব হলো। তার চোখ জ্বালা করছে, গলার কাছে কি যেন আটকে আছে। নিজেকে সামলাতে অসম্ভব কষ্ট হচ্ছে। বাথরুমে দরজা বন্ধ করে খানিকক্ষণ হাউমাউ করে কাঁদতে পারলে ভালো লাগতো। কাঁদতেও ইচ্ছা করছে না। ইচ্ছা করছে ইট ভাঙা মুগুর দিয়ে ডাক্তারের মাথায় প্রচণ্ড একটা বাড়ি দিতে। এমদাদ বলল, তাড়াতাড়ি করো ভইন, পুতুলের মুখে পাউডার একটু বেশি কইরা দিবা। মাইয়া আবার শ্যামলা ধাঁচের, পাউডার ছাড়া এই মাইয়ার গতি নাই। পুতুলকে পাঠিয়ে দিন, আমি সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন পাঠাইতেছি। ডাক্তার তাহলে পুতুলকে নিয়ে বেড়াবার জন্যে বসে আছে? এমদাদ হাসি মুখে মাথা নাড়ল। ব্যাপারটা সত্যি নয়। ডাক্তার বসে আছে কারণ এমদাদ তাকে বলেছে, একটু বসো, তোমার সাথে সোবহান সাহেবের জরুরি কথা আছে। ডাক্তার বসে আছে জরুরি কথা শোনার জন্যে। এমদাদ পুতুলকে সাজিয়ে ডাক্তারের সামনে উপস্থিত করল। হাসি মুখে বলল, সোবহান সাহেব বলেছেন পুতুলকে নিয়ে একটু চিড়িয়াখানা দেখায় আনতে। এতে তোমাদের পরিচয়টা ভালো হইব। বিবাহের আগে পরিচয়ের দরকার আছে। আমাদের সময় দরকার ছিল না, কিন্তু এখন যুগ ভিন্ন, যে যুগের যে বাতাস। মনসুর যন্ত্রের মতো উঠে দাঁড়ালো, এগিয়ে গেল গেইটের দিকে। পুতুল তাকে অনুসরণ করল। পুতুলের মুখ হাসি হাসি, তাকে দেখাচ্ছেও সুন্দর। চাপা আনন্দে তার চোখ চিকমিক করছে। মনসুর বলল, তুমি চিড়িয়াখানায় যেতে চাও? জি, চাই। মনসুর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পুতুল বলল, আপনার যেতে না ইচ্ছা করলে যাওয়া লাগবে না। মনসুর ইতস্তত করে বলল, একটা সমস্যা হয়ে গেছে পুতুল। পুতুল বলল, আমি জানি। হতচকিত ডাক্তার বলল, তুমি জানো? জানবো না কেন, আমি তো বোকা না, আমি সবই জানি। কি জানো? আমি জানি যে দাদাজানের কথার প্যাচে আপনি রাজি হয়েছেন। আসলে আপনি রাজি না। কি করে বুঝলে? আপনি যে এই বাড়িতে মিলিয়াপারে দেখার জন্যে আসেন, সেটা তো সবাই জানে। ও আচ্ছা। মনসুরের বুকের উপর থেকে আধমনি পাথর যেন সরে গেল। তার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। 2 শালিক দেখা তাহলে পুরোপুরি বৃথা হয়নি। বড় ভালো লাগলো পুতুলকে। চমৎকার মেয়ে। মেয়েটা যে এত চমৎকার
তা আগে বোঝা যায়নি। পুতুল, চলো চিড়িয়াখানায় যাই। কেন? কারণ তুমি খুব ভালো একটা মেয়ে। আচ্ছা পুতুল, তুমি যে খুব ভালো একটা মেয়ে সেটা কি তুমি জানো? পুতুল হাসতে হাসতে বলল, জানি। পুতুলের এই কথায়ও ডাক্তার বিস্মিত হলো। পুতুলকে সে লাজুক ধরনের গ্রাম্য বালিকা হিসেবেই ধরে নিয়েছিল। এখন দেখা যাচ্ছে সে মোটেই লাজুক নয়, কথাও বলছে চমৎকার ভঙ্গিতে। পুতুল। জি? দুপুরে আজ আমরা কোনো একটা হোটেলে খাবো, বিকেলে মহিলা সমিতিতে নাটক দেখব, তোমাকে বাসায় দিয়ে আসবো অনেক রাতে। কেন? তোমার দাদাজানকে আমি দুশ্চিন্তার মধ্যে ফেলে দিতে চাই। তাছাড়া তোমার সাথে আমি আলোচনাও করতে চাই। কি আলোচনা? এই জট থেকে কি করে উদ্ধার পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা। বলতে বলতে কি মনে করে যেন মনসুর হেসে ফেলল। সেই হাসি দেখে হাসতে লাগলো পুতুল। অনেকদিন সে অকারণে এমন করে হাসেনি। তারা লক্ষ্য করল না যে তাদের অকারণ হাসাহাসি এবং রিকশায় পাশাপাশি বসার পুরো দৃশ্যটি গভীর আগ্রহ নিয়ে দেখছে দুজন। গেটের ফাঁক দিয়ে এমদাদ খন্দকার এবং দোতলার ছাদ থেকে মিলি। দৃশ্যটা দেখতে দেখতে এমদাদ খন্দকারের মুখ চাপা হাসিতে ভরে গেল। মিলির চোখ ভরে গেল জলে। অনেক চেষ্টা করেও সে সেই জল সামলাতে পারল না। আনিস তার লেখা নিয়ে বসেছিল। নিশা তার কানের কাছে ফিসফিস করে বলল, মিলি খালা কাঁদছে, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা, বড়দের কি কাঁদা উচিত? আনিস বলল, না, উচিত না। তবে মাঝে মাঝে বড়রাও কাঁদে। বড়দের জীবনেও দুঃখ কষ্ট আসে। আমি কি উনাকে জিজ্ঞেস করব কেন কাঁদছে? না, তা ঠিক হবে না। ছোটরা কাঁদলে জিজ্ঞেস করা যায়, বড়দের যায় না। উনাকে কাঁদতে দেখে আমারও কাঁদতে ইচ্ছা করছে বাবা। কাঁদতে ইচ্ছে করলে কাঁদো। শব্দ করে কাঁদবো না আস্তে আস্তে কাঁদবো? আমার মনে হয় নিঃশব্দে কাঁদাই ভালো হবে। নিশা বিছানায় চলে গেল। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তার চোখ দিয়ে পানি পড়ছে। আনিস ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আজ অনেকদিন পর সে তার লেখার খাতা নিয়ে বসেছে। লেখায় মন বসছে না। 1 ঘন্টায় মাত্র 10 লাইন লেখা হয়েছে। এই 10 লাইনে তারপর শব্দটা 3 বার। তার লেখালেখির ক্ষমতাই নষ্ট হয়ে যাচ্ছে কিনা কে জানে, হয়তো যাচ্ছে। আনিস প্রাণপণে চেষ্টা করছে মন লাগাতে, অভ্যেসটা যেন পুরোপুরি চলে না যায়। নিশা চোখ মুছে বলল, কি করছো বাবা? লিখছি। গল্প? বড়দের না ছোটদের? লেখার মধ্যে বড়দের ছোটদের কিছু নেই মা, লেখা সবার জন্যে। নিশা মাথা নেড়ে বলল, বড়দের লেখায় প্রেম থাকে, ছোটদের লেখায় থাকে না। তুমি আসলে কিছুই জানো না বাবা। আনিস এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে যাবে ঠিক করেও মনের ভুলে জিজ্ঞেস করে ফেলল, প্রেম কি মা? নিশা মিষ্টি করে হাসল। তার হাসি দেখে মনে হলো প্রেম কি তা সে জানে, তবে এই বিষয়ে বাবাকে কিছু বলবে না। আনিস গল্প লেখা বন্ধ করে চিঠি লিখতে বসল। খুব চমৎকার করে বিলুকে একটা চিঠি লিখতে হবে। খুব দীর্ঘ চিঠি না, সংক্ষিপ্ত চিঠি। বিলু, তুমি চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ফরিদ দুপুরে খাওয়া শেষ করে দিবানিদ্রার আয়োজন করছে। এমন সময় তার ডাক পড়ল। সোবহান সাহেব জরুরি তলব পাঠিয়েছেন। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দুলাভাইয়ের এমন কোনো জরুরি কথা তার সাথে থাকতে পারে না যার জন্যে দুপুরের ঘুম বাদ দিতে হবে।
ট্রপিক্যাল কান্ট্রির মানুষদের জন্যে দুপুরের ঘুম যে কতটা দরকারি তা কাউকে বোঝানো যাচ্ছে না। কি ব্যাপার দুলাভাই? বসো ফরিদ। অফিস খুলে বসেছেন মনে হচ্ছে, কাগজপত্রের ছড়াছড়ি। সোবহান সাহেব কিছু বললেন না, নতুন একটা ফাইল খুললেন। কাগজপত্রের স্তূপের সঙ্গে আরও কিছু কাগজপত্র যোগ হলো। ফরিদ আতঙ্কিত স্বরে বলল, কিছু পড়ে শোনানোর মতলব করছেন না তো? আপনার মহৎ কোনো রচনা পড়বার বা শুনবার তেমন আগ্রহ বোধ করছি না। আশা করি এই সত্য কথাটা বলে ফেলার অপরাধ ক্ষমা করবেন। তোমাকে কিছু পড়ে শোনাবো না। ধন্যবাদ। তোমাকে যে জন্য ডেকেছি তা বলার জন্য কিছু ভূমিকা প্রয়োজন। ভূমিকা বাদ দিয়ে মূল প্রসঙ্গে চলে এলে ভালো হয় দুলাভাই। আমার ঘুমের সময় পার হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে না গেলে আর ঘুম আসবে না। ঘুম ব্যাপারটা মানব জীবনের একটা আনসলভড মিস্ট্রি। সোবহান সাহেব ফরিদের দিকে একটা সবুজ মলাটের ফাইল এগিয়ে দিতে দিতে বললেন, এটা পড়ো, মন দিয়ে পড়ো। কিছু পড়তে পারবো না দুলাভাই। মন দিয়ে পড়ার তো প্রশ্নই আসে না। কি বলতে চান সংক্ষেপে বলে ফেলুন। ফরিদ, পড়তে না চাইলেও এটা তোমার ফাইল, তোমার সঙ্গেই থাকবে। এতদিন আমি হেফাজতে রেখেছি। এতদিন যখন রেখেছেন এখনও রাখুন দুলাভাই। আমার পক্ষে ফাইল রাখা সম্ভব নয়। একটা ফাইলে আমার যাবতীয় পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট রেখেছিলাম। গত 4 বছর ধরে ফাইল মিসিং। আমও গেছে, ছালাও গেছে। সার্টিফিকেট গেছে, যাক। ফাইলটার জন্যে আফসোস হচ্ছে। সুন্দর ফাইল ছিল। সোবহান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। প্রচণ্ড ধমক দিতে যাচ্ছিলেন, নিজেকে সামলে নিলেন। কিছুক্ষণের মধ্যেই অতি জরুরি একটা কাজ করবেন। মেজাজ ঠান্ডা রাখা দরকার। সোবহান সাহেবের শ্বশুর মানে ফরিদের বাবা বেশ কিছু টাকা রেখে গিয়েছিলেন। জামাইকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন টাকাটা যেন গচ্ছিত থাকে। যদি কোনোদিন মনে হয় ফরিদের মাথা ঠিক হয়েছে, তাহলেই টাকাটা তাকে দেয়া যাবে। সেই টাকা ব্যাংকের নিরাপদ আশ্রয়ে বেড়ে বেড়ে হুলস্থুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফরিদের মাথা ঠিক হয়েছে এরকম কোনো ধারণা সোবহান সাহেবের হয়নি। তবু তিনি টাকাটা দিয়ে যেতে চান। সে করুক, তার যা করতে মন চায়। ফরিদ। জি দুলাভাই। পড়ো। ফরিদ নিতান্ত অনিচ্ছায় পড়ল। তার মুখ দেখে মনে হচ্ছে ব্যাপারটা এখন সে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। কোনো লেখাই সে দ্বিতীয়বার পড়ে না। এই লেখাগুলি তাকে দ্বিতীয়বার পড়তে দেখা গেল। দুলাভাই, এ তো কেলেঙ্কারিয়াস ব্যাপার। সোবহান সাহেব বিরক্ত গলায় বললেন, কেলেঙ্কারিয়াস ব্যাপার মানে? একটা স্ল্যাং ব্যবহার করলাম। স্ল্যাংটার মানে হচ্ছে দারুণ ব্যাপার। এই টাকাটা কি সত্যি আমাকে দিয়ে দিচ্ছেন? আমি যা ইচ্ছা করতে পারি। সোবহান সাহেব কিছু বললেন না। ফরিদ চিন্তিত গলায় বলল, এত টাকা দিয়ে কি করব তাই তো বুঝতে পারছি না। আপনি বরং অর্ধেক রেখে দিন, নো প্রবলেম। তুমি এখন আমার ঘর থেকে বিদায় হও। বিদায় হতে বলছেন? হ্যাঁ। টাকার পরিমাণ এখানে কি ঠিকঠাক লেখা? মানে দশমিকের ফোঁটা এদিক ওদিক হয়নি তো? না, তুমি বহিষ্কার হও। হচ্ছে দুলাভাই, কেলেঙ্কারিয়াস ব্যাপার হয়ে গেল। আশা করছি ব্যাপারটা স্বপ্ন হলে যখন ঘুম ভাঙবে তখন দারুণ একটা শক পাব। ফরিদ ঘর থেকে বের হলো। প্রথমেই দেখা রহিমার মার সঙ্গে। ফরিদ হাসি মুখে বলল, কেমন আছো রহিমার মা? যে মামা, ভালো। আমার কাছে তোমার যদি কিছু চাওয়ার থাকে তাহলে চাইতে পারো, আর যা চাইবে তাই পাবে। স্কাই ইজ দ্য লিমিট। কি চাও?
রহিমার মা বেশ কিছু সময় ভেবে বলল, 5টা টেহা দেন মামা। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মানুষের আশা আকাঙ্ক্ষা কত সীমিত। যা ইচ্ছা তাই চাইতে বলা হয়েছে। সে চেয়েছে 5টা টাকা। বড় কিছু চিন্তা করার মতো অবস্থাও এদের নেই। সব চিন্তা ক্ষুদ্র চিন্তা। অভাব অনটন মানুষের কল্পনা শক্তিকেও সম্ভবত খর্ব করে। এই নাও 5 টাকা। তুমি যে কত বড় ভুল করলে তুমি জানো না রহিমার মা। যা চাইতে তাই পাইতে। স্কাই ইজ দ্য লিমিট। রহিমার মা দাঁত বের করে হাসল। হাসি না থামিয়ে বলল, তাইলে মামা আরও 5টা টাকা দেন। ফরিদ আরেকটা 5 টাকার নোট বের করল। রহিমার মার মুখের হাসি আরও বিস্তৃত হল। বসার ঘরে শুকনো মুখে মিলি বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার উপর দিয়ে বড় ধরনের একটা ঝড় বয়ে গেছে। ফরিদ বলল, তুই আমার কাছে কি চাস মিলি? যা কিছু চাইবার তাড়াতাড়ি চেয়ে ফেল, টাইম নেই। মিলি কঠিন গলায় বলল, তুমি মামা বড় বিরক্ত করো, এখন যাও। কিছু চাইবি না? না। এই সুযোগ জীবনে দ্বিতীয়বার আসবে না। ওয়ান্স ইন আ লাইফ টাইম। প্লিজ যাও তো মামা, প্লিজ। যাচ্ছি। তুই এমন মুখ করে বসে আছিস কেন? দেখে মনে হচ্ছে তুই আলফ্রেড হিচককের কোনো ছবির নায়িকা। এমদাদ খন্দকারকে যখন জিজ্ঞেস করা হলো, আপনার যদি আমার কাছে কিছু চাইবার থাকে তাহলে চাইতে পারেন, যা প্রার্থনা করবেন তাই পাবেন। এমদাদ খন্দকার অনেক ভেবেচিন্তে বলল, হ্যাঁ সিগারেট খাওয়ান বাবাজি, বিদেশি। দেশিটা খাইলে গলা খুসখুস করে। ফরিদ নিজেই দোকান থেকে 1 কাঠি বেনসন অ্যান্ড হেজেস এনে দিল। এমদাদ খন্দকার গাঢ় স্বরে বলল, বাবাজির ব্যবহারে প্রীত হইলাম, বড়ই প্রীত হইলাম। এমদাদ সাহেব। জি। আজ আমার মনটা বড়ই প্রফুল্ল। আজ আমি কোনো ভিক্ষুককে বড় ধরনের সাহায্য করতে চাই। সাহায্য করলেও কোনো লাভ নাই বাবাজি। ভিক্ষুক হইল গিয়া আপনার ভিক্ষুক। সে যেন আর ভিক্ষুক না থাকে সেই চেষ্টাটাই করা হবে। আমি ঠিক করেছি আগামী 1 ঘন্টার ভেতর যে ভিক্ষুক এই বাড়িতে আসবে তাকে 10,000 টাকা দেব। বাবাজি কি বললেন? আগামী 1 ঘন্টার মধ্যে যে ভিক্ষুক এ বাড়িতে আসবে তাকে দেয়া হবে 10,000 টাকা। আমি বেশ কিছু টাকা পেয়েছি। 10,000 টাকা এখন কোনো ব্যাপারই না। এখন বাজছে 2টা 5। 3টা 5-এর মধ্যে যে আসবে সেই পাবে। হতভম্ব ভাব কাটাতে এমদাদ খন্দকারের অনেক সময় লাগল। পাগল শ্রেণীর অনেকের সঙ্গেই তার পরিচয় আছে, কিন্তু এই রকম পাগল সে দেখেনি। বাবাজি এখন কথা বলি। বলুন। আমিও বলতে গেলে ভিক্ষুক শ্রেণীর। টাকা পয়সা নাই, ঘর বাড়িও নাই, পরান্নভোজী। আমি যদি ভিক্ষুক না হই তাইলে আর ভিক্ষুককে? আপনার কথা আসছে না। যারা রাস্তায় থাকে, রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের কথা হচ্ছে। ঘড়ির দিকে লক্ষ্য রাখুন, 3টা 5 বাজা মাত্রই সময় শেষ। অন্যদিন ভিক্ষুকের যন্ত্রণায় ঘরে থাকা যায় না। আজই ব্যতিক্রম হলো, ভিক্ষুক এলো না। এমদাদ খন্দকার হাসি মুখে বলল, টাইম শেষ বাবাজি। ফরিদ বিষণ্ণ মুখে বলল, তাই তো দেখছি। রাতে ফরিদ একেবারেই ঘুমোতে পারল না। পুরো রাতটাই বিছানায় জেগে কাটালো। 2বার মাথায় পানি ঢেলে এলো। ছাদে খানিকক্ষণ হেঁটে এলো। কোনো লাভ হলো না। তার মাথার দুপাশের শিরা দপদপ করছে, চোখ জ্বালা করছে, বুকে এক ধরনের চাপা ব্যথা অনুভব করছে। ধনী হওয়ার যে এত যন্ত্রণা তা কে জানত। মিলিও ঘুমোতে পারল না। সে লক্ষ্য করেছে পুতুল ফিরেছে হাসি মুখে। তার সারা চোখ মুখ আনন্দে ঝলমল করছে। হাতে বড় একটা চকলেটের টিন।
টিন খুলে সে সবাইকে চকলেট বিলি করছে। মিলিকে দিতে এসেছিল। মিলি কঠিন স্বরে বলেছে, আমি চকলেট খাই না। এই কথায় সে ফিক করে হেসে ফেলেছে। সেই হাসি মিলির বুকে শেলের মতো বেঁধেছে। এসব কি কি হচ্ছে এসব? বোঝার উপর শাকের আঁটির মতো বড় আপার একটি চিঠিও এসে উপস্থিত। সেই চিঠির ভাষা ভাব সবই কেমন যেন অদ্ভুত। মিলি, আমি ভুল করেছি কিনা জানি না, হয়তো করেছি। করলেও এ ভুল মধুর ভুল। সব মানুষই তার জীবনে অনেক ভুল করে, কিন্তু আনন্দময় ভুল প্রায় কখনোই করে না। আমি করলাম, তার জন্যে কি তোমরা আমাকে ত্যাগ করবে? এই রকম চিঠি লেখার মানে কি? আপা এমন কি ভুল করবে যার জন্য তাকে পরিত্যাগ করতে হবে? পৃথিবীর সবাই ভুল করতে পারে, আপা পারে না। তারপরও যদি কোনো ভুল সে করে থাকে, তাহলে কি সেই ভুল? ভুলের ব্যাপারটা সে স্পষ্ট করে বলছে না কেন?